আজকের আলোচ্য বিষয় হলো কুবলা খান। কুবলা খান কে লিখেছেন? এস.টি. কোলরিজ লিখেছেন। স্যামুয়েল টেইলর কোলরিজ কোন যুগের মহাকবি ছিলেন? রোমান্টিক যুগের। প্রসঙ্গতই বলে রাখা উচিত যে রোমান্টিক যুগে 5 জন মহাকবি এসেছিলেন: উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন। তো এই যে এস.টি. কোলরিজ রয়েছেন, স্যামুয়েল টেইলর কোলরিজ, উনি কুবলা খান কবিতাটা লিখেছেন। যদি আমরা এস.টি. কোলরিজের বিভিন্ন কবিতা দেখতে যাই তো অনেক কবিতা ইনকমপ্লিট, মানে অসম্পূর্ণ রয়েছে। এবং এই কুবলা খান কবিতা যেটা আমাদের রয়েছে কোর্সের মধ্যে, সেই কবিতাটাও কিন্তু অসম্পূর্ণ। এই কবিতাটাকে ড্রিম পোয়েম, মানে স্বপ্নের কবিতাও বলা হয়। কেন ড্রিম পোয়েম বলা হয়? তার কারণ হলো এই কবিতার মধ্যে, এই কুবলা খান যে কবিতাটা রয়েছে, এই কবিতাটাকে তিনি স্বপ্ন দেখে লিখেছিলেন। কুবলা খান কবিতাটাকে তিনি স্বপ্ন দেখে লিখেছিলেন। তাই এই কবিতাটা স্বপ্ন থেকে অনুপ্রেরিত হয়ে লেখা একটা কবিতা। ঠিক আছে, কুবলা খান। এখন কুবলা খানের এই যে কুবলা খান নামক যে কবিতাটি রয়েছে, এই কবিতাটাকে 3-4টা ক্যাটাগরিতে বা খাপে ফেলা যায়। প্রথম কথা হচ্ছে এটা একটা রোমান্টিক কবিতা বা এটা একটা রোমান্টিক পোয়েম। দ্বিতীয় কথা, এটা একটা ড্রিম পোয়েম, মানে স্বপ্নের দ্বারা অনুপ্রেরিত, সেই জন্য এটাকে একটা ড্রিম পোয়েম বলা যায়। আর 3 নম্বর, এটাকে একটা ফ্র্যাগমেন্টারি পোয়েম বলা হয়। ফ্র্যাগমেন্ট মানে টুকরো, মানে এই কবিতাটা অর্ধেকটা হয়ে থেমে যাবে, মানে এক টুকরো কবিতা, তাই এটাকে ফ্র্যাগমেন্টারি পোয়েম বলা হয়, টুকরো কবিতা। এবং কি এই কবিতার মধ্যে আমরা যখন পড়বো দেখবো অনেকটা একই ধাঁচের গেছে এবং তারপরে হঠাৎ করে কবিতা থেমে গেছে এবং পরের দিক থেকে একটা অন্য টোনের, একটা অন্য ধরনের একটা কবিতা জুড়ে দেওয়া হয়েছে। মানে দুটো টুকরোকে যেন জুড়ে কবিতাটা বানানো হয়েছে। তাহলে সামনের অংশটা একটা টুকরো আর পিছনের অন্য একটা দিন স্বপ্ন দেখা হয়েছিল, যেটা সেই স্বপ্নের অভিজ্ঞতা নিয়ে আরো একটা অংশ জুড়ে দেওয়া আছে। এই রকম দুটো টুকরো মিলে একটা কবিতা তৈরি হয়েছে, তাই এটাকে একটা ফ্র্যাগমেন্টারি পোয়েমও বলা যায়। ফ্র্যাগমেন্ট মানে টুকরো, বাই দ্য ওয়ে। ঠিক আছে, তাহলে এটা রোমান্টিক পোয়েমের ক্যাটাগরিতে পড়ছে। এই কবিতাটা অবশ্যই একটা ড্রিম পোয়েম ক্যাটাগরিতে পড়ছে এবং এই যে কবিতাটা রয়েছে সেটা তো অবশ্যই ভাবে ফ্র্যাগমেন্টারি, ড্রিম পোয়েম এবং রোমান্টিক পোয়েম এই ক্যাটাগরিতে পড়ছে। এই কবিতাটা কিসের জন্য বিখ্যাত খেয়াল রাখবে। এই কবিতাটা কিন্তু এই যে কুবলা খান, এস.টি. কোলরিজের লেখা, এই কবিতাটি মূলত ইমেজের জন্য বিখ্যাত। মানে ইমেজ মানে কি? ইমেজ মানে ছবি। ইমেজ মানে ছবি। আমরা যখন কোনো কবিতা পড়ি, যদি কবিতা পড়তে পড়তে আমাদের চোখের সামনে সেই ছবিগুলো যদি চলে আসে, তাহলে বুঝতে হবে যে কবিতাটার মধ্যে ইমেজ আছে। মানে ধরো আমি একটা গল্প বলছি, ইমেজ কি এই ব্যাপারটা বোঝানোর জন্য। ধরো আমি বললাম যে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী রয়েছে, নদীর পাশে সবুজ সবুজ ঘাস রয়েছে, সেই ঘাসগুলোর পাশে একটা বড় পাহাড় রয়েছে এবং সেই বড় পাহাড়ের চূড়াটা সাদা বরফে ঢাকা আছে। আকাশে অনেক পাখি উড়ে চলেছে। এই যে কথাগুলো বললাম, তোমার মাথাতে যদি তুমি যদি কল্পনার মধ্যে একটা ছবি দেখতে পেয়েছো, তাহলে বুঝতে হবে যে আমি আমার কথার মাধ্যমে একটা ইমেজ তৈরি করলাম, মানে ছবি তৈরি করলাম। এখানে কবি এস.টি. কোলরিজ তার কবিতার মধ্যে এইরকম ভাবে বর্ণনা করেছেন যে আমরা কল্পনাতে খুব সহজেই এইরকম দৃশ্য দেখতে পাবো। তাই বলবো কুবলা খানের মধ্যে খুব ভালো রিচ ইমেজরি রয়েছে, প্রচুর এখানে ইমেজ রয়েছে। এবং ইমেজরির দিক থেকে বা ইমেজের পয়েন্ট অফ ভিউ থেকে যে কেমন ইমেজ রয়েছে এখানে, কুবলা খানে কত ইমেজকে ব্যবহার করা হয়েছে। ছবি, ইমেজ মানে আর কিছু নয়, ছবি। এখানে এই কবিতাটার মধ্যে আমরা প্রচুর উন্নত মানের ইমেজ দেখতে পাই, মানে এনরিচড ইমেজ দেখতে পাই। বুঝতে পারলে? যেখানে আমরা এস.টি. কোলরিজের, স্যামুয়েল টেইলর কোলরিজের আমরা দক্ষতা দেখতে পাই যে তিনি ইমেজ আঁকার ব্যাপার, মানে চিত্র অঙ্কন, শব্দের মাধ্যমে চিত্রকে এঁকে দেওয়ার ব্যাপারে কতটা দক্ষ ছিলেন, এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। তাহলে এই ছিল টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো। এই কবিতাটা সম্বন্ধে আরো একটা দুটো কথা বলবো। কবির একটা বদ অভ্যাস ছিল, ঠিক আছে, এস.টি. কোলরিজের। তিনি বড় বেশি আফিং খেতেন। তো এই কবিতা লেখার আগেও সেদিন তিনি আফিং খেয়েছিলেন এবং আফিং খেয়ে একটা গল্পের বই পড়ছিলেন।
সেই গল্পের বইটার ছিল হিজ পিলগ্রিমেজ। এই বই পড়তে পড়তে, ঠিক আছে, এই বই পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এই বইয়ে কি ছিল, কুবলা খানের রাজমহল নিয়ে আলোচনা ছিল। তো যখন তিনি ঘুমিয়ে পড়লেন এস.টি. কোলরিজ, ওই ঘুমের মধ্যে তিনি কুবলা খানের রাজমহলের মধ্যে বিচরণ করছিলেন। ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে তিনি কুবলা খানের রাজমহলকে দেখেছিলেন এবং ঘুম থেকে উঠে তিনি এই কবিতাটা লিখতে শুরু করলেন। যখন এই কবিতা লিখতে শুরুই করেছেন, কিছুটা লেখাও হয়ে গেছে, প্রায় কবিতা সম্পূর্ণ, কিন্তু এখনো খানিকটা বাকি আছে, কারণ স্বপ্নকে মনে করে করে তিনি লিখছেন। হঠাৎ করে একজন গুরুত্বপূর্ণ ভিজিটার চলে আসছে এবং সেই ভিজিটারের জন্য এস.টি. কোলরিজকে কবিতা অসমাপ্ত রেখে উঠে যেতে হচ্ছে। যখন তিনি ফিরে আসছেন ভিজিটারের সাথে গল্প তল্প করে, ততক্ষণে কিন্তু তিনি পুরো স্বপ্ন ভুলে গেছেন। তাই এই স্বপ্ন এবং স্বপ্ন থেকে বেরিয়ে আসা যে কবিতাটা, সেটা কিন্তু অসমাপ্ত রয়ে যাচ্ছে। তাই আমরা বলবো যে এটা একটা ইনকমপ্লিট পোয়েম। এস.টি. কোলরিজ অবশ্য অন্য একটা দিন আরেকটা স্বপ্ন দেখেছিলেন। সেই দিন কি স্বপ্ন দেখেছিলেন? সেদিন কিন্তু কুবলা খানের রাজমহলের স্বপ্ন দেখেননি, বরং কি একজন দেবী পাহাড়ের চূড়ায় বসে ডালসেমিয়ার বাজাচ্ছে, এই স্বপ্নটা উনি দেখেছিলেন। এই স্বপ্নটা দেখার পর তার মনে হলো, মানে আমাদের এস.টি. কোলরিজের মনে হলো যে কুবলা খানের মহলের যে চিত্রটা এঁকেছি বা কুবলা খানের মহলের উপর যে কবিতাটা লিখেছি, সেটা তো ইনকমপ্লিট হয়ে আছে, অসমাপ্ত হয়ে আছে। এক কাজ করি, এই যে আরেকটা স্বপ্ন দেখলাম, এটাকে জুড়ে দিই শেষ দিক থেকে, এবং শেষ দিক থেকে তিনি জুড়ে দিয়েছেন। তাই এই কবিতাটা একটা ড্রিম পোয়েম, ফ্র্যাগমেন্টারি পোয়েম, রোমান্টিক পোয়েম, যা বলবে সব ক্যাটাগরিতেই ফিট হয়ে যাবে। এবং প্রচুর রিচ ইমেজরি রয়েছে, সুন্দর সুন্দর বর্ণনা থাকবে, ছবি যেন ভাষার মাধ্যমে, বর্ণনার মাধ্যমে, শব্দের মধ্যে এমন সমস্ত কথাগুলো বলবেন যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাবো, যে পাহাড় আছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে, সেখানে পাথরগুলো ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, সেখানে জলে ফেনা হচ্ছে, সুন্দর বাগান আছে। এই প্রত্যেকটা জিনিসকে আমরা আমাদের কল্পনার মাধ্যমে দেখতে পাবো, ঠিক আছে। তাই বলবো এই কবিতার মধ্যে রিচ ইমেজরি রয়েছে। এবার যদি বলি এই কবিতা কত সালে লেখা হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো যদি বলি, তাহলে বলবো 1797 সালে, 1797, 1797 সালে এই কবিতা লেখা হচ্ছে, ঠিক আছে। এবং প্রকাশিত হয়েছে বহুদিন পর, 1816 সালে। 1816 সালে, তার আবার এস.টি. কোলরিজ নিজে প্রকাশ করতে চাইছিলেন না। লর্ড বাইরন একজন মহান কবি এই যুগের, সেই লর্ড বাইরন চেষ্টা করে করে ঠেলে ঠেলে এস.টি. কোলরিজকে এই কবিতা প্রকাশিত করতে বাধ্য করেছিলেন। তাহলে লর্ড বাইরনের হস্তক্ষেপের মাধ্যমে এই কবিতা প্রকাশিত হয়েছিল। তাহলে এই ছিল আমাদের কবিতার টেকনিক্যাল ব্যাপারটা, টেকনিক্যাল অ্যাসপেক্টটা। এবারে যদি আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যাই, তাহলে কবিতাটা খুব সংক্ষেপে আমি বলতে চাইবো। তাহলে কি হবে, তোমরা একবার দেখে নিলে বা একবার কবিতাটা যখনই দেখবে তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। সো লেটস গেট স্টার্ট। লাইন বাই লাইন আমি পড়াতে শুরু করলাম। ইন জাইন, এবার সব দিকে প্রথমে আগে আমাদের কিন্তু আরেকটা বিষয় জেনে নিতে হবে। কবিতার নাম কিন্তু কুবলা খান, কিন্তু কুবলা খান নাম বললে কি হবে, কবিতাটা কিন্তু মহান সম্রাট কুবলা খানকে নিয়ে নয়, কুবলা খানের রাজমহলকে নিয়ে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে এই কবিতাটার নাম হলো কুবলা খান। কুবলা খান নাম হলেও পুরো কবিতাটা কুবলা খানের সংঘর্ষ, কুবলা খানের লড়াই, কুবলা খানের বীরত্ব এই নিয়ে নয়, কিন্তু কুবলা খানের রাজমহল নিয়ে। তাই যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে অবশ্যই আমাদের মনে একবার তো আসতেই পারে যে এই কবিতার নাম কুবলা খানস প্যালেস, মানে কুবলা খানের রাজমহল, এই রকম শিরোনাম যদি দিতেন তাহলে বেশি ভালো হতো, অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো যাই হোক, এখন কবিতা, কবির সৃষ্টি, কবি কি নাম রাখবেন সেটার উপর আমরা কিছু বলতে পারি না। কিন্তু কুবলা খান নাম হলেও এই কবিতাতে কুবলা খানের প্যালেস বা রাজমহল নিয়েই আমরা জানতে পারবো। কুবলা খান একটা রাজমহল বানিয়েছিলেন, অনেক বড় জমি জুড়ে রাজমহল বানিয়েছিলেন, বুঝতে পারলে। এবং কুবলা খানের দুটো রাজধানী ছিল। তো তার মধ্যে যেটা সামার ক্যাপিটাল, আসলে কিরকম লোকটা ছিল বোঝার চেষ্টা করো। প্রচুর রানী কুবলা খানের, একটা দুটো নয়, কয়েকশো রানী, বুঝতে পারলে, কয়েকশো ছেলে মেয়ে, এইরকম ছিলেন কুবলা খান, বীর যোদ্ধা, ঠিক আছে। চেঙ্গিস খান পরেই, চেঙ্গিস খানের বংশধর তো, চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট। সেখানে জুলিয়াস সিজার বলো, আলেকজান্ডার দ্য গ্রেট বলো, আমাদের মহারাজা অশোকের কথা বলো, সবার উপরে ছিলেন চেঙ্গিস খান।
তো চেঙ্গিস খানই বংশধর ছিলেন কুবলা খান। চেঙ্গিস খানের মতো এত বড় সাম্রাজ্যকে গড়ে তুলতে পারেননি কুবলা খান, কিন্তু হ্যাভিং সেড দিস, এটা বলবো কুবলা খান কিন্তু একজন মহান সম্রাট ছিলেন এবং যোগ্য সম্রাট ছিলেন। তো কুবলা খান নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন, অনেক বড় বানিয়ে ফেলেছিলেন নিজের সাম্রাজ্য, এবং দুটো রাজধানী করেছিলেন। যখন একদিকে প্রচন্ড ঠান্ডা পড়তো অন্যদিকে চলে আসতেন এবং সেখান থেকে কাজকর্ম হতো, আবার এই দিকে যখন প্রচন্ড ঠান্ডা চলে আসতো অন্যদিকে চলে যেতেন। তো এখানে তার যে একটা রাজধানী রয়েছে জান্ডিউ, তো সেই রাজধানীর কথা রয়েছে। তাহলে দেখো জান্ডিউ বলে যে জায়গাটা হয়েছে সেটা কুবলা খানের রাজধানী, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এইবারে চলো আলোচনা না হয় আমি করে দিলাম, মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম 10 মিনিট ধরে। এরপর আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড কবিতাতে আসবো। লেটস গেট স্টার্টেড। ইন জান্ডিউ, জান্ডিউ হলো একটা জায়গার নাম। জান্ডিতে ডিড কুবলা খান জান্ডিউ বলে জায়গাতে কুবলা খান স্টেটলি মানে আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণ, প্লিজারডোম মানে আনন্দমহল, ডিক্রি মানে বানানো, অর্ডার নির্দেশ দেওয়া, ডিক্রি মানে নির্দেশ, কোর্টে ডিক্রি হয় না, নির্দেশ হয় না, ঠিক। তাহলে কি হলো, মানেটা কি হলো এই দুটো বাক্যে? ইন জান্ডুতে ডিড কুবলা খান, ডিড হলো পাস্ট টেন্স, ডিড হলো অতীতকালের কথা বলছে। জান্ডুতে কুবলা খান স্টেটলি একটা আড়ম্বরপূর্ণ, প্লিজারডোম আনন্দমহল, ডিক্রি বানানোর নির্দেশ দিয়েছিলেন। তাহলে জান্ডুতে কুবলা খান একটা বিশাল জাঁকজমকপূর্ণ আনন্দমহল বানানোর নির্দেশ দিয়েছিলেন। হোয়ার অ্যাল্প, এটা এতই বড় মহল ছিল যেটার মধ্যে নদী প্রবাহিত হয়েছে, পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, বাগান রয়েছে, সবকিছু রয়েছে, খাদ রয়েছে, মানে এত বড়। এটা তো তোমার ছোট ফ্ল্যাটটা নয়, এটা সেই বড় একটা মহান সম্রাটের রাজমহল, যেটা 10 মাইল জুড়ে একটা বড় জায়গা জুড়ে হয়েছে, তাই না? তাহলে ইন জান্ডুতে ডিড কুবলা খান স্টেটলি প্লিজারডোম, একটা আড়ম্বরপূর্ণ প্লিজারডোম মানে কি? আনন্দমহল, ডিক্রি মানে নির্দেশ দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন, বানানোর নির্দেশ দিয়েছিলেন, যেটা ডিড পেয়েছি, ডিড মানে অতীতকাল। তাহলে জান্ডিতে কুবলা খান একটা আনন্দমহল বানানোর নির্দেশ দিয়েছিলেন। হোয়ের, যেখানে অ্যাল্প হলো একটা পবিত্র নদী, যে মহলের ভেতর দিয়ে অ্যাল্প হলো একটা পবিত্র নদী, দ্য স্যাক্রেড রিভার মানে পবিত্র নদী, র্যান মানে প্রবাহিত হয়েছে, থ্রু ক্যাভারেন্স মানে খাদ, এক কথা হচ্ছে খাদ, ক্যাভারেন্স মানে খাদ, থ্রু ক্যাভারেন্সের মধ্য দিয়ে, খাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ওই নদী। এবং মিজারলেস টু ম্যান, এবং খাদটা আবার কেমন, যেটা মানুষের কাছে মাপহীন, মানুষ ওটা মাপতে পারবে না, সেই জন্য মিজারলেস বলা হয়েছে, কথাটাকে মিজারলেস বলা হয়েছে, যেহেতু মাপহীন, মানুষ ওটাকে মাপতে পারবে না। তাহলে জান্ডুতে কুবলা খান একটা বিলাসবহুল মহল আনন্দ উৎসবের জন্য বানানোর নির্দেশ দিয়েছিলেন, যেটার মধ্য দিয়ে অ্যাল্প নদী প্রবাহিত হয়েছে, যেটা একটা পবিত্র নদী, এবং সেই নদী গিয়ে পড়েছে ক্যাভারেন্সের মধ্যে। ক্যাভারেন্সটা কেমন? এতই গভীর ক্যাভারেন্স, যেটা মানুষের কাছে মাপযোগ্য নয়, তার মিজারলেস টু ম্যান। তারপরে কি, ডাউন টু এ সানলেস সি, এবং গিয়ে পর কোথায় মিশেছে? সেই নদীটা প্রবাহিত হয়ে খাদে পড়ে গেছে, এবং খাদের ভেতরে সমুদ্র আছে, যেটা অন্ধকার সমুদ্র, কারণ খাদের ভেতরে সূর্যের আলো প্রবেশ করে না, তাই স্বাভাবিকভাবে অন্ধকার। সেই অন্ধকার সমুদ্রে, সেই জন্য বলা হচ্ছে সানলেস সি, অন্ধকার সমুদ্র, সেই অন্ধকার সমুদ্রে মিশে গেছে। সো টুয়াইস 5 মাইল, টুয়াইস 5 মাইল মানে 5 মাইল 2 বার, মানে হলো গিয়ে 10 মাইল, তাই 10 মাইল অফ ফার্টাইল ল্যান্ড মানে উর্বর জমি, 10 মাইল উর্বর জমি নিয়ে কুবলা খান নিজের মহলটা বানিয়েছেন। তাহলে কুবলা খান যে মহলটা বানিয়েছেন এমনি নয় যে ওখানে চাষবাস হয় না, চলো ওখানে গিয়ে মহলটা বানিয়ে দিই, এমনি নয়, উর্বর জমি চাই, সেই উর্বর জমির উপর কুবলা খান নিজের মহল বানিয়েছেন, ফার্টাইল ল্যান্ডের উপর জমি বানিয়েছে, মহারাজ বলে কথা, তাই না? এরপর কি হচ্ছেন, এবং শুধু কি তাই, দেখো, সো টুয়াইস 5 মাইল মানে 5 বার 2 বার, 5 মাইল 2 বার মানে 10 হচ্ছে, তাহলে 10 মাইল জুড়ে এই মহলটা তিনি বানিয়েছেন উর্বর ভূমির উপর, ফার্টাইল গ্রাউন্ড, উর্বর ভূমির উপর বানিয়েছেন।
উইথ ওয়ালস, এবং কি পুরো রাজমহলটাকে 10 মাইলটাকে তুমি ভাবছো দেওয়াল দিয়ে ঘিরে রেখেছেন। উইথ ওয়ালস, ওয়ালস মানে দেওয়াল, অ্যান্ড টাওয়ার্স, এবং টাওয়ার দিয়ে ঘিরে রেখেছেন। টাওয়ার্স মানে মিনার, যেখানে সৈনিকরা বসে থাকে, গার্ডিং করে, মানে পাহারা দেয়, প্রহরীরা বসে থাকে। ওয়ের গার্ডেল রাউন্ড, গার্ডেল মানে রাউন্ড মানে ঘিরে রাখা, গার্ডেল রাউন্ড মানে ঘিরে রাখা। তাহলে এই যে 10 মাইলের একটা বড় মহল, সেটা চারিদিকে একটা দেওয়াল দেওয়া হয়েছে এবং মিনার বসানো হয়েছে, যেখানে সব প্রহরীরা, একটা একটা প্রহরী বসে থাকে, যারা পাহারা দেয়, উপর থেকে তাকায় সবসময়। অ্যান্ড হিয়ার উইথ গার্ডেন্স ব্রাইট, এবং এখানে উজ্জ্বল উজ্জ্বল বাগান রয়েছে। উইথ সিনেমাস রিল, এবং এটা এমন একটা মহল যেখানে আঁকা বাঁকা নদী প্রবাহিত হয়েছে, এমনই একটা মহল যেটার ভেতর আবার নদীও রয়েছে, সিনিয়াস রিল, আঁকা বাঁকা নদী। ওয়ের ব্লুজম মেনি অ্যান্ড ইনসেন্স বিয়ারিং ফ্রুট, এবং এখানে প্রস্ফুটিত হয়, ব্লুজম মানে প্রস্ফুটিত হয়। ওয়ের ওয়ের মানে এখানে বাগানটার কথা বলছে বা এই রাজমহলটার কথা বলছে। এই রাজমহলে প্রস্ফুটিত হয়, ফোটে কি মেনি ইনসেন্স বিয়ারিং ট্রিজ। ইনসেন্স বিয়ারিং মানে কি সুগন্ধিত, এখানে বিভিন্ন সুগন্ধিত ফুল এবং ফলের গাছ রয়েছে, এখানে বিভিন্ন সুগন্ধিত ফুল এবং ফলের গাছ রয়েছে। তার মানে এই বাগানটা একটা উর্বর ভূমির উপর গঠিত। এই এই বাগানটা বলছে রাজমহলটা একটা উর্বর ভূমির উপর দাঁড়িয়ে আছে, যেখানে একটা সুন্দর বাগানও আছে, সুগন্ধিত সুন্দর বাগান রয়েছে। ওয়ের যেখানে ব্লুজম প্রস্ফুটিত হয়ে আছে, মেনি মানে অনেক, অ্যান্ড ইনসেন্স বিয়ারিং ট্রি সুগন্ধিত এবং ফুল এবং ফলের গাছ ওখানে রয়েছে, এইটা বলতে চাইছে। অ্যান্ড হেয়ার উইথ দ্য ফরেস্ট এনসেন্ট অ্যাজ দ্য হিল, এখানেই জঙ্গলটা রয়েছে, এখানেই জঙ্গলটা রয়েছে। এনসেন্ট অ্যাজ দ্য হিল, যেখানে যে জঙ্গলটা পাহাড়গুলোর মতোই প্রাচীন, পাহাড়গুলোকে সব থেকে প্রাচীন বলা হয়। সেই আদিকালে আদিকালে ভূমিকম্প হয়েছিল, পাহাড়ের সৃষ্টি হয়েছিল, সো পাহাড় হচ্ছে সব দিকে পুরনো প্রাচীন। এই রাজমহলটার ভেতরে আবার জঙ্গলও আছে, সেই জঙ্গলটা হলো এই পাহাড়গুলোর মতোই প্রাচীন। অ্যান্ড হেয়ার উইথ দ্য ফরেস্ট, এখানে সেই জঙ্গলগুলো রয়েছে। এনসিয়েন্ট অ্যাজ দ্য হিল, এবং এই জঙ্গলটা পাহাড়গুলোর মতোই প্রাচীন। এনফোল্ডিং, যেন ঘিরে রেখেছে, এনফোল্ডিং মানে ঘিরে রেখেছে। সানি স্পটস অফ গ্রিনারি, এই সবুজ সুন্দর জায়গাটিকে, সানি স্পটস অফ গ্রিনারি, সবুজ সুন্দর জায়গাটিকে যেন পাহাড় জঙ্গল ঘিরে রেখেছে। এইটুকু অংশ একবার দেখে নাও, এইটুকু যে আমরা 10 লাইন পড়লাম, হোপফুলি এই 10 লাইন যেন সবার কাছে পরিষ্কার হয়ে যায়। এই 10 লাইন একবার দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো, আমি বোঝাবো। কমান গাইডস, পরের যে দুটো লাইন রয়েছে সেটা বুঝবার জন্য একটা ছবি দেখতে হবে। আমি একটা ছবি এঁকেছি, খুব ভালো ছবি আঁকি না বটে, ঠিক আছে, কিন্তু সেই ছবিটা তো বুঝতে পেরে যাবে। আমি ছবিটা দেখো, ঠিক আছে, দিস ইজ দ্য ইমেজ, ঠিক আছে, এই ছবিটা দেখবার চেষ্টা করো। এখানে কি রয়েছে, একটা পাহাড় রয়েছে, আরো তো ভাবে একটা ফাটল এসেছে, যেখান থেকে একটা গাছ বেরিয়েছে, ঠিক আছে। এই অংশটা বোঝানোর চেষ্টা করতে হবে ইমেজের মাধ্যমে, ঠিক আছে, একটু ছবি দেখে নিলে সুবিধা হয়, তাই না? দেখো পরের লাইন আসা যাক, পরের লাইনটা বাট ও, এখানে একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছে, যেন একটা আবেগ বিস্ময় প্রকাশ হচ্ছে। বাট ও, কিন্তু হাই, দ্যাট ডিপ রোমান্টিক চ্যাজম, চ্যাজম মানে ফাটল বা খাদ, ওই যে ফাটলটা দেখালাম, ফাটল বা খাদ, সেটা দ্যাট ডিপ রোমান্টিক চ্যাজম, সেই খাদটাকে কবির, সেই ফাটলটাকে, পাহাড়ের ফাটলটাকে কবির চোখে রোমান্টিক বলে মনে হয়েছে। দ্যাট ডিপ রোমান্টিক চ্যাজম হচ্ছে সেই গভীর ফাটল, হাই সেই গভীর ফাটল, ঠিক আছে। হুইচ স্ল্যান্টেড, যেটা ঈষৎ ভাবে দাঁড়িয়ে আছে, একটু বাঁকা ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রেট হিল, এই যে বড় পাহাড়ের গায়ে ফাটলটা ঈষৎ ভাবে দাঁড়িয়ে আছে। দ্য গ্রেট হিল, বড় পাহাড়, বিশাল পাহাড়ের গায়ে ফাটলটা আড়ত ভাবে এসছে। অথওয়ার্ড, অথওয়ার্ড মানে অ্যাক্রস, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে এসছে, সোজা নয়, সোজা নয়, আড়াআড়ি ভাবে এসছে। এ সিডার কাভার, এবং সেই ফাটল থেকে একটা সিডার গাছ বেরিয়েছে। সিডার গাছ মানে একটা গাছ, একটা গাছ, যেন সেই গাছটা ফাটলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এই যে একটা ইমেজরি রয়েছে, আমরা যেন আমাদের কল্পনার মধ্যে এই ইমেজরিটা উঠে আসে, তাই না? যদি ইমেজরিটা দেখি ভালো করে, তাহলে কি দেখতে পাবো? ইমেজরিটা একটা যেন ফাটল রয়েছে, একটা পাহাড় রয়েছে,
সেখানে একটা ফাটল রয়েছে, ঠিক আছে, ফাটল থেকে যেন একটা গাছ বেরিয়েছে, সিডার গাছ, এটা সিডার গাছ, সেই সিডার গাছটা যেন ফাটলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এখানে কবি এই ইমেজরির কথাটাই আমাদের সামনে ব্যাখ্যা করছেন। হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার গাইজ। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার বলছি আমি জায়গাটা, বাট কিন্তু হাই দ্যাট ডিপ রোমান্টিক চ্যাজম, সেই গভীর ফাটলটা, চ্যাজম মানে খাদ, ফাটল যা বলবে, ঠিক আছে, হুইচ স্ল্যান্টেড, যেটা স্ল্যান্টেড ডাউন, বাঁকা ভাবে আছে, ঠিক আছে, দ্য গ্রিন হিল, এবং কি ডাউন দ্য গ্রিন হিল, গ্রিন হিল, এই সবুজ পাহাড়ে, কেন সবুজ পাহাড় বলছে, কারণ প্রচুর জঙ্গল রয়েছে পাহাড়ের গায়ে, সেই জন্য গ্রিন হিল বলছে। আথওয়ার্ড, আথওয়ার্ড এবং অ্যাক্রস, আথওয়ার্ড মানে অ্যাক্রস, অ্যাক্রস মানে কি, এটা একটা প্রিপোজিশন, তো আঁকা বাঁকা জিনিসকে অ্যাক্রস বলা হয়, যেটার গায়ের বাঁকা ভাবে কি হয়েছে, সিডার ট্রি, একটা সিডার গাছ বেরিয়েছে, যে ছবিটা দেখালাম সেইটা মাথায় রাখতে হবে, সিডার গাছ বেরিয়েছে, যেটা কাভার, কাভার মানে হচ্ছে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, যেন ওই ফাটল থেকে একটা সিডার গাছ বেরিয়েছে, ওই গাছটা যেন ফাটলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এ স্যাভেজ প্লেস, এটা একটা বন্য জায়গা, এটা একটা বন্য জায়গা, এ স্যাভেজ প্লেস, অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টিং, এইখান থেকে স্যাভেজ প্লেস পর্যন্ত হোপফুলি তোমরা সবাই বুঝে গেছো। স্যাভেজ প্লেস মানে একটা বন্য জায়গা। অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টিং অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই উমেন ওয়েলিং ফর হার ডিমন লাভার। এখান থেকে একটা নতুন ইমেজরি তৈরি হচ্ছে, নতুন একটা ইমেজরির কথা হচ্ছে, মানে এতক্ষণ যেটা পাহাড়টার বর্ণনা করলো, ফাটলটার বর্ণনা করলো, ফাটল থেকে একটা গাছ বেরিয়েছে, এইগুলোর বর্ণনা করলো, এটার সাথে এই অংশটা মিলবে না। কারণ কবি বলছেন কি, কবি বলছেন যে এই ফাটলটা দেখে আমার একটা রূপকথার গল্প মনে পড়ে যাচ্ছে, এই ফাটলটা দেখে আমার একটা রূপকথার গল্প মনে পড়ে যাচ্ছে। কি গল্প? রূপকথার গল্প, যে রাত্রিবেলাতে একজন খুব সুন্দরী মেয়ে গভীর জঙ্গলে যাচ্ছেন প্রে করার জন্য, প্রার্থনা করার জন্য তার ডিমন লাভারের জন্য, তার ডিমন লাভারের জন্য, সেই গল্পটা মনে পড়ে যাচ্ছে, সেই রূপকথার গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে সেই কথাটাকে বলা হচ্ছে, এখানে বলছে না, অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হান্টেড বাই উমেন ওয়েলিং ফর হার ডিমন লাভার। এই ফাটলটা দেখে আমার একটা রূপকথার ছবি মাথায় চলে আসছে, যেন মনে হচ্ছে যেন একটা সুন্দরী মহিলা রাত্রিবেলাতে তার ডিমন লাভারের জন্য জঙ্গলে যাচ্ছে মহিলা প্রে করার জন্য, সেই ছবিটা আমার মাথায় চলে আসছে। মানে এতই রোমান্টিক দৃশ্যটা, যেটা দেখে অন্য একটা রোমান্টিক দৃশ্য আমার মাথায় চলে আসছে। এই অংশটা এইভাবে তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড ফ্রম দিস চ্যাজম, এবং এই খাদ থেকে, এই ফাটল, চ্যাজম মানে ফাটল বা খাদ, এই ফাটল থেকে বা এই খাদ থেকে, উইথ সিজলেস টার্ময়েল সিডিং, উইথ সিজলেস, সিজলেস মানে সিজ মানে থামা, সিজলেস মানে কন্টিনিউয়াস, এই ফাটল থেকে সিজলেস মানে কন্টিনিউয়াসলি কি বেরিয়ে আসছে, টার্ময়েল। টার্ময়েল মানে কি? তার মানে আওয়াজ, টার্ময়েল মানে একটা ভয়ানক আওয়াজ। এই ফাটল থেকে টার্ময়েল, টার্ময়েল মানে হই হট্টগোল, গন্ডগোল, ভয়ানক আওয়াজ, এগুলো মানে হচ্ছে টার্ময়েল। এই ফাটল থেকে টার্ময়েল, সিডিং, সিডিং মানে হচ্ছে বাবলস, মানে টার্ময়েল, এখান থেকে জল বেরিয়ে আসছে, বুঝতে পারলে? তো সেখান থেকে যে ফাটলটার কথা বললাম, সেখান থেকে জল বেরিয়ে আসছে। তাহলে কি, ছবিটাকে আরেকটু মডিফাই করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছি। সেই ফাটল থেকে কন্টিনিউয়াসলি, সেই ফাটল থেকে কন্টিনিউয়াসলি জল বাবলের আকারে বেরিয়ে আসছে, এই ব্যাপারটা বলতে চাইছি। একবার ছবিটা দেখাই, তাই না? চলো একবার ছবিটা দেখে নেই, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে সেই পাহাড়টা, ছবিটা আঁকতে হচ্ছে বোঝানোর জন্য। পাহাড়টা যেখান থেকে গাছ বার হয়েছে, ওখান থেকেই ঝর্ণা বার হয়েছে, ঠিক আছে। এই যে ছবিটা রয়েছে, এই যে ঝর্ণাটা বার হয়েছে, ঠিক আছে, এই ঝর্ণার গল্প হচ্ছে যে কন্টিনিউয়াসলি সেখান থেকে সিডিং হচ্ছে, ফেনা বার হচ্ছে, কন্টিনিউয়াসলি সেখান থেকে জল বার হচ্ছে, ঝর্ণা বার হচ্ছে, এইরকম ব্যাপারটা, তাই না? তারপরের অংশে তাহলে আসা যাক, লেটস গেট স্টার্ট গাইস। তাহলে এই অংশটা যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে এ স্যাভেজ প্লেস, এটা একটা বন্য জায়গা। As holy as enchanting as ever beneath a waning moon was haunted by woman wailing for her demon lover. এই দৃশ্যটা দেখে, এই খাদটাকে দেখে আমার একটা রূপকথার ছবি মনে পড়ে যাচ্ছে, যেখানে এক মহিলা, এক সুন্দরী মহিলা তার প্রেমিকের জন্য রাত্রিবেলাতে জঙ্গলে যাচ্ছে প্রে করার জন্য। And from this chasm,
এবং এই খাদ থেকে উইথ সিজলেস মানে কন্টিনিউয়াস, এই খাদ থেকে কন্টিনিউয়াসলি অনবরত টারময়েল গন্ডগোলের সাথে আওয়াজের সাথে কি বেরিয়ে আসছে, সিডিং ফেনা বেরিয়ে আসছে, জল বেরিয়ে আসছে, ঠিক আছে, ঝর্ণা বেরিয়ে আসছে। এ মাইটি ফাউন্টেন, একটা বিশাল বড় ঝর্ণা, মাইটি ফাউন্টেন, বিশাল, মাইটি মানে শক্তিশালী, ফাউন্টেন মানে ঝর্ণা, শক্তিশালী ঝর্ণা, ঠিক আছে। মোমেন্টলি ওয়াজ ফোর্সড, যেন ফোর্সের সাথে, শক্তির সাথে বেরিয়ে আসছে, একটা প্রচন্ড ঝর্ণা শক্তির সাথে বেরিয়ে আসছে, সেই ফাটল দিকে প্রচন্ড বড় ঝর্ণা শক্তির সাথে বেরিয়ে আসছে। তাহলে কি এ মাইটি ফাউন্টেন, একটা শক্তিশালী ঝর্ণা, এ মাইটি ফাউন্টেন, একটা শক্তিশালী ঝর্ণা, মোমেন্টলি ওয়াজ ফোর্স, যেন শক্তির সাথে বেরিয়ে আসছে। এ মিড হুজ সুইফট হাফ ইন্টারমিডিয়েট ব্রাস্ট, অ্যামিড মানে কি, মাঝে মাঝে, অ্যামিড মানে মাঝখান থেকে, অ্যামিড মানে মাঝখান থেকে, হুজ সুইফট হাফ ইন্টারমিডিয়েট ব্রাস্ট, এবং মাঝে মাঝে সেখান থেকে গিয়ে হাফ ইন্টারমিডিয়েট মানে অর্ধেকটা থেমে দেবে, ঝর্ণা তো বার হচ্ছে, কিন্তু মাঝে মাঝে সেখান থেকে কি হচ্ছে, ব্রাস্ট হিউজ ফ্র্যাগমেন্টস, মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে বড় বড় পাথরের টুকরো, মানে ভেতর থেকে সেই ফাটলটা থেকে বেরিয়ে আসছে, মাঝে মাঝে বেরিয়ে আসছে বড় বড় পাথরের টুকরো, হিউজ ফ্র্যাগমেন্টস মানে টুকরো, হিউজ মানে বড় বড়। ঝর্ণার জল তো বেরিয়ে আসছে, কিন্তু আবার মাঝে মাঝে সেই ঝর্ণা থেকে মাঝে মধ্যে কি বেরিয়ে আসছে, ছিটকে বেরিয়ে আসছে হিউজ ফ্র্যাগমেন্টস, বড় বড়, হিউজ মানে বড় বড়, ফ্র্যাগমেন্টস টুকরো, পাথরের টুকরো বেরিয়ে আসছে। ভল্টেড লাইক রাউন্ড বাউন্ডিং হেল, যেন মনে হচ্ছে যেন শিলাবৃষ্টি হচ্ছে, মানে মাঝে মধ্যে সেখান থেকে পাথর টুকরো ছিটকে বেরিয়ে আসছে, শিলাবৃষ্টির সাথে তুলনা করলো, যেন মনে হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে। রাউন্ড, এই যে বলছে না রিবাউন্ডিং হেল মানে যেন শিলাবৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওই ঝর্ণার মুখ থেকে যেন শিলাবৃষ্টি হচ্ছে। বা সেটাকে চ্যাফি গ্রেনের সাথেও তুলনা করা যায়, মানে একটা জাঁতা চলছে, সেই জাঁতার মুখ থেকে একটা দুটো শস্য করা ছিটকে বেরিয়ে আসছে, সেই চ্যাফি গ্রেন। বিনিথ দ্য থ্রেসাস ফেল হলো জাঁতা, সেই জাঁতা থেকে চ্যাফি গ্রেন গুলো, মানে যে 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 শস্যগুলো জাঁতার ভেতরে গুঁড়ো হতে থাকে, তারা ছিটকে একটা দুটো বেরিয়ে চলে আসে, সেইগুলোকে চ্যাফি গ্রেন বলছে। এবং থ্রেসাস ফেল মানে হচ্ছে জাঁতা, যেন জাঁতার ভেতরে, সেই পাহাড়ের ভেতরে একটা বড় জাঁতা চলছে, এবং সেখান থেকে পাথর টুকরো গুলো যেন ছিটকে বেরিয়ে আসছে একবার দুবে, এই ইমেজরিটাকে ব্যবহার করা হয়েছে। চ্যাফি গ্রেন মানে শস্য যখন জাঁতার মধ্যে সেটাকে গুঁড়ি করা হয়, একটা দুটো শস্য বেরিয়ে চলে আসে, তাদেরকে চ্যাফি গ্রেন বলে। চ্যাফি গ্রেন মনে হচ্ছে, তাহলে এই পাহাড়ের ভেতরে যেন মনে হচ্ছে একটা জাঁতা চলছে, ও সেই জাঁতা কি করছে, সে পাথরগুলোকে গুঁড়ি করছে, এবং একটা দুটো পাথর যেন সেখান থেকে ছিটকে বেরিয়ে আসছে। বিনিথ দ্য থ্রেসাস ফেল মানে যে জাঁতা, যেন জাঁতা থেকে যেভাবে শস্যগুলো ছিটকে বেরিয়ে আসে, যেন এই পাহাড়ের ভেতর থেকে পাথর টুকরোগুলো মাঝে মধ্যে ছিটকে বেরিয়ে আসছে। তাহলে এই অংশটা বলা হচ্ছে অ্যান্ড মিট দিস ড্যান্সিং রক, এবং এই নাচতে থাকা পাথরগুলোর মধ্যে, এই যে পাথরগুলো ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, এটাকে নাচতে থাকা পাথরের সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড দিস ড্যান্সিং রকস, দেখো, অ্যান্ড মিড মানে এদের মধ্যে, এবং অ্যান্ড মিড দিস ড্যান্সিং রকস, এই নাচতে থাকা পাথরগুলোর মধ্যে, dancing doors at once and ever it flung up momentarily the sacred river, এরা ছিটকে এসে পড়ছে পবিত্র নদীতে, sacred river মানে পবিত্র নদী। and এবং mid this, এদের মধ্যে এই যে প্রবাহটা হচ্ছে, একটা দুটো পাথর ছিটকে পড়ছে, এদের মধ্যেই কি হচ্ছে, ড্যান্সিং রকস, এই পাথরগুলো নাচতে নাচতে যেন একবার দুবার করে ছিটকে বেরিয়ে আসছে, ঠিক আছে, ছিটকে বেরিয়ে আসছে। এবং at once and ever it flung up মানে ছিটকে পড়ছে, যেন ছোড়া হয়ে পড়ছে, ফ্লাং আপ ছোড়া হয়ে পড়ছে, কোথায় ছোড়া হয়ে পড়ছে, মোমেন্টলি দ্য স্যাক্রেড রিভার, সেই পবিত্র নদীতে এটা ছোড়া হয়ে পড়ছে। সেই পাথর টুকরোগুলো যেগুলো ওই ঝর্ণার সাথে বেরিয়ে আসছে, সেগুলো শিলাবৃষ্টির মতো ছিটকে বেরিয়ে আসছে, যেগুলো মনে হচ্ছে জাঁতার থেকে ছিটকে আসা, যেরকম শস্য ছিটকে আসে সেটার মতো মনে হচ্ছে, সেগুলো ছিটকে এসে পবিত্র নদী, স্যাক্রেড রিভার পড়ে যাচ্ছে, সেই পবিত্র নদীর ভেতরে পড়ে যাচ্ছে। 5 miles 5 মাইল, মেন্ডারিং মানে আঁকা বাঁকা, এটাকে মেন্ডারিং বলে। 5 miles 5 মাইল আঁকা বাঁকা পথে ছুটেছে এই নদী,
উইথ এ মেজি মোশন, উইথ এ মেজি মোশন, মেজি মানে জিগজাগ, জিগজাগ, মেজি, আঁকা বাঁকা পথে চলেছে এই নদী, 5 মাইল ধরে আঁকা বাঁকা পথে চলেছে এই নদী। থ্রু উড, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে নদী। অ্যান্ড ডেল, উপত্যকার মধ্যে গেছে এই নদী, প্রবাহিত হয়েছে এই নদী, ডেল মানে উপত্যকা। দ্য স্যাক্রেড রিভার র্যান, এই পবিত্র নদী র্যান, এইভাবে প্রবাহিত হয়েছে, র্যান মানে প্রবাহিত। এই নদী 5 মাইল ধরে আঁকা বাঁকা পথ ধরে, মেজি মোশন দিয়ে মানে আঁকা বাঁকা পথ দিয়ে প্রবাহিত হয়েছে। থ্রু উডস, জঙ্গলের মধ্য দিয়ে গেছে। ডেল, উপত্যকার মধ্য দিয়ে গেছে। দ্য স্যাক্রেড রিভার রান, এই পবিত্র নদী এইভাবে প্রবাহিত হয়েছে। দেন রিচড, তারপর পৌঁছেছে এই পবিত্র নদী দ্য ক্যাভারেন, সেই গভীর খাদটাতে যা মানুষের কাছে মাপযোগ্য নয়। তাহলে এই নদী 5 মাইল আঁকা বাঁকা পথ ধরে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে গেছে, উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং শেষে সে খাদ, এই যে খাদটা রয়েছে যেটা মিজারলেস টু ম্যান, যেটা মানুষ মাপতে পারবে না, সেই খাদে গিয়ে পড়েছে ওই নদী। তাহলে এইভাবে পবিত্র নদীটা কোথায় মিশেছে? খাদে গিয়ে মিশেছে, যেটা মিজারলেস টু ম্যান, যেটা মানুষের কাছে মাপযোগ্য নয়। অ্যান্ড স্যাঙ্ক, এবং ডুবে গেছে সেখানে। স্যাঙ্ক ইন টিউমাল্ট টু এ লাইফলেস ওশিয়ান, এবং সেটার ভিতরে একটা অন্ধকার সমুদ্র রয়েছে, সে খাদের ভিতরে একটা অন্ধকার সমুদ্র রয়েছে। সে অন্ধকার সমুদ্রতে, লাইফলেস ওশিয়ান মানে অন্ধকার সমুদ্র, জীবনহীন সমুদ্র তো নয়, আসলে হচ্ছে অন্ধকার সমুদ্র। সেই অন্ধকার সমুদ্রে এসে মিশেছে। স্যাঙ্ক মানে ডুবে গেছে, অ্যান্ড এবং স্যাঙ্ক ডুবে গেছে, সেই নদীটা এসে মিশেছে বা ডুবে গেছে। ইন টিউমাল্ট মানে প্রচন্ড আওয়াজের সাথে, প্রচন্ড হই হট্টগোলের সাথে। যখন এত উঁচু থেকে পড়ছে, বিশাল আওয়াজ হচ্ছে, সে নদীটা যখন সমুদ্রে মিশছে, গভীর খাদে গিয়ে পড়ছে, তখন বিশাল আওয়াজ হচ্ছে, সেই জন্য টিউমাল্ট কথাটাকে প্রয়োগ করা হচ্ছে। প্রচুর আওয়াজ হয়েছে। অ্যান্ড লাইফলেস ওশিয়ান, এবং জীবনহীন সমুদ্রে যেন মিশে গেছে। এই পর্যন্ত একবার দেখে নাও গাইজ। কার কি অসুবিধা আছে বলো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যাবো, বোঝানোর চেষ্টা করবো। কমান একবার দেখে নাও, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে নাও, কার কি অসুবিধা আছে অবশ্যই বলো আমাকে। কমান গাইজ, থ্যাংক ইউ।